নমস্কার, ফিরে আসছি আধুনিক জ্যোতিষের অপর একটি ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষ গুরু। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন 98039804883324। মেল করতে পারবেন shantanusastri@gmail.com। এছাড়াও আমার নিজস্ব ওয়েবসাইট astroriva.com এর মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। বর্তমান যুগে জ্যোতিষশাস্ত্রের আলোচ্য অন্যতম সমস্যা সংকুল টপিকটি হলো ম্যারেজ বা বিবাহ। আমাদের এই ক্লাসটি এবং আগামী আরও কয়েকটি ক্লাসে আমরা বিবাহ এবং বিবাহ পূর্ব জটক বিচার সম্পর্কে আলোচনা করব। সাধারণত বিবাহের বিচারের জন্য দুটি বিষয় বিচার করা হয়। প্রথমটি হলো সাধারণ বিবাহ বিবাহিত জীবন বিচার এবং দ্বিতীয়টি হলো প্রাক বিবাহ বর এবং বধূর কুষ্ঠি বা ঠিকুজি বা জন্মপত্রিকা মিলিয়ে জটক বিচার। সাধারণ বিচারটি আমরা প্রথমে শুরু করব। সাধারণ বিচারের মধ্যে যে যে বিষয়গুলি আসবে সেই বিষয়গুলি হলো দম্পতি বা স্পাউসের চরিত্র, টাইম অফ ম্যারেজ, বিবাহিত জীবন বা ম্যারেড লাইফ, বিবাহিত জীবনের সুখ এবং ডিস্টারবেন্স বা সমস্যা। সমস্যার মধ্যে ডিভোর্স আসতে পারে, পত্নীর মৃত্যু আসতে পারে, দ্বিতীয় বিবাহ হতে পারে। তো এই ধরনের যে কোনো ধরনের সমস্যা আমরা বিচার করব। বিবাহের ক্ষেত্রে মূল বিচার্য ভাবটি হলো সপ্তম ভাব। সপ্তম ভাব এবং সপ্তমপতি যে নক্ষত্রে অবস্থিত, সপ্তমপতি যে নক্ষত্রে অবস্থিত সেই নক্ষত্রের অধিপতির নক্ষত্রে আরও যে সমস্ত গ্রহরা রয়েছে এই সমস্ত দেখে আমরা বিচার করব বিবাহ সংক্রান্ত এই ব্যাপারগুলি। এইবার বিবাহ সংক্রান্ত বিচারের আগে বিবাহ সংক্রান্ত কয়েকটি জিনিস আমাদের জানতে হবে। প্রথমেই আমরা জানব সেটা হলো বিবাহ কথার আক্ষরিক অর্থটা কী। বিবাহ কথার আক্ষরিক অর্থ হলো বিশেষভাবে বহন, অর্থাৎ বিবাহের সঙ্গে একটি আদান প্রদান, অ্যাডজাস্টমেন্ট এই ব্যাপারটি কিন্তু জড়িত রয়েছে। যখনই অ্যাডজাস্টমেন্ট বা মানিয়ে চলার প্রবণতা এই ব্যাপারগুলো যখনই আসবে সেই ক্ষেত্রে আমাদের লগ্ন ভাবটিকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যদি কোনো জাতকের লগ্ন এমন ধরনের হয় যে সে প্রচণ্ডভাবে সন্দেহপ্রবণ, সেক্ষেত্রে তার বিবাহিত জীবন বিশেষ সুখকর নাও হতে পারে। যদি এমন হয় কোনো জাতক বা জাতিকার লগ্ন এমন অবস্থায় রয়েছে যার ফলে সে প্রচণ্ড কামপ্রবণ, সেক্ষেত্রে অতিরিক্ত কামুক, সেক্ষেত্রেও তার বিবাহিত জীবন সুখকর নাও হতে পারে। যেমন ধরুন, যদি কোনো জাতকের লগ্নে মঙ্গল এবং কেতু অবস্থান করে, ধরুন মেষ লগ্নে মঙ্গল সক্ষেত্রী লগ্নপতি এবং তার সঙ্গে কেতু যুক্ত হয়ে অবস্থান করেছে, এই ক্ষেত্রে সাধারণভাবে জাতক হবে যথেষ্ট সন্দেহপ্রবণ।
একই সাথে তার সপ্তমে থাকবে রাহু। রাহু থাকবার জন্য তার বিবাহিত জীবনে কিন্তু বেশ ভালো রকম সমস্যা থাকবে। আবার ধরুন কোনো জাতকের লগ্ন এইরকম, লগ্ন তার সঙ্গে রয়েছে চন্দ্র, এরই সঙ্গে রয়েছে শুক্র, তার সঙ্গে যুক্ত হয়েছে রাহু। এই ক্ষেত্রে এবং লগ্নপতি সে জলরাশিতে নিচস্থ, এই ক্ষেত্রে লগ্নটির বলবত্তা যেমন কম, একই সাথে লগ্নচন্দ্র একসাথে এবং তার সঙ্গে শুক্র রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। এই ধরনের জাতক কিন্তু সাধারণত যথেষ্ট কামুক প্রকৃতির হয়, অর্থাৎ এরা অতিরিক্ত যৌন সুখ বা যৌন বিকৃতির শিকার হয়। এইরকম যদি হয় সেই ক্ষেত্রে জাতকের মধ্যে অ্যাডজাস্ট করা বা মানিয়ে চলা এই ধরনের ব্যাপারগুলোর কিন্তু ঘাটতি দেখা যাবে। সুতরাং সপ্তম ভাব এর সাহায্যে যেমন আমরা বিবাহ বিচার করব, ঠিক তেমনই সপ্তম ভাবের সঙ্গে লগ্ন ভাবকেও আমাদের যথাযথ গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। এইবার আমরা আসি এর পরবর্তী ভাবটি। বিবাহের ক্ষেত্রে সপ্তম ভাব, লগ্ন ভাব, এর পরেই অন্যতম গুরুত্বপূর্ণ ভাবটি হলো একাদশ ভাব। একাদশ ভাবটি হলো সপ্তম ভাবের পঞ্চম ভাব। সপ্তম ভাবের পঞ্চম ভাব হওয়ার জন্য বিবাহিত জীবনের সাফল্য, বিবাহিত জীবনের পরবর্তী বিবাহ জীবনের অর্থাৎ বিবাহ পরবর্তী সময়গুলোর স্বামী এবং স্ত্রীর মধ্যে যে প্রেমের সম্পর্ক তা নির্দেশ করে একাদশ ভাব। যদি একাদশ ভাবে কারোর কেতু, রাহু এই ধরনের গ্রহ অবস্থান করে, তবে সাধারণত এদের বিবাহিত জীবন কিন্তু বিশেষ ভালো হয় না। একাদশ ভাবে যদি শনি অবস্থান করে, তবে সাধারণ জাতক বা জাতিকা বিবাহের পরবর্তী কালে অর্থাৎ বিবাহ হবার পরে স্বামী বা স্ত্রীর প্রতি সাত্ত্বিক প্রেম থাকে, কিন্তু তার প্রকাশ থাকে না। যদি শুক্র অবস্থান করে একাদশ ভাবে, সেক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে বিবাহ পরবর্তী জীবনে যথেষ্ট প্রেম দেখা যায়। একইভাবে যদি বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু সাত্ত্বিক প্রেম থাকে, তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশেষ মিল থাকে না। বিশেষ মিল না থাকলেও একাদশ ভাবে যদি বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি পড়ে, এই বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়বে সপ্তম ভাবের উপর। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়ার জন্য সপ্তম ভাবের স্থায়িত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ এদের মধ্যে খুঁটোখুটি, সাংসারিক তুচ্ছ ঝগড়া, অশান্তি লেগে থাকলেও এরা কিন্তু পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয় না। অর্থাৎ যদি সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের যোগ থাকলেও বা সেপারেশনের সম্ভাবনা অনেকাংশে হ্রাস পায়। এর পরে আমরা যে ভাবটি নিয়ে আলোচনা করব সেটি হলো পঞ্চম ভাব। পঞ্চম ভাবটিও বিবাহের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ এই কারণে পঞ্চম ভাবটি থেকে আমরা দুটো জিনিস বিচার করি। প্রথমত মানুষের প্রবৃত্তি, অর্থাৎ এই জাতকটি প্রেমিক প্রকৃতির, এই জাতকটির মধ্যে যে প্রেমময় সত্তা রয়েছে সেই সত্তা কীরকম, সেই বিচার আমরা প্রথমত পঞ্চম ভাব থেকে করি। এবং বিবাহের অন্যতম কারণ যেটি অর্থাৎ সন্তান উৎপাদন, সন্তানও কিন্তু আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকেই বিচার করে থাকি।
সুতরাং বিবাহ এবং বিবাহিত জীবনের সাফল্যের ক্ষেত্রে পঞ্চম ভাবটির গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা বিবাহ বিচার করবার জন্য যে ভাবগুলিকে গুরুত্ব অনুযায়ী বিচার করব, তাতে প্রথম হলো সপ্তম ভাব, দ্বিতীয় লগ্ন ভাব, তৃতীয় একাদশ ভাব এবং চতুর্থ হলো পঞ্চম ভাব। এই চারটি ভাব হলো বিবাহ বিচারের ক্ষেত্রে অন্যতম প্রধান ভাব। এছাড়াও বিবাহ বিচারের ক্ষেত্রে আমরা বিবাহ বা বিবাহিত জীবনের সাফল্য বিচারের ক্ষেত্রে আমরা যে ভাবগুলি আরও বিচার করব সেগুলি হলো অষ্টম ভাব, অষ্টম ভাব থেকে আমরা মূলত যেটা বিচার করব সেটা হলো যৌন জীবনের বা যৌন ক্ষমতা বা যৌন শক্তি। বিবাহিত জীবনের অন্যতম অঙ্গ হলো যৌন জীবন। এই যৌন জীবন সাফল্যের জন্য অষ্টম ভাবের গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপরে আমরা বিচার করব দশম ভাব। দশম ভাবটি বিচারের কারণ হলো দশম ভাবটি হলো সপ্তম ভাবের চতুর্থ ভাব। সপ্তম ভাবের চতুর্থ ভাব অর্থাৎ বিবাহিত জীবনের যে আফটার ম্যারেজ হ্যাপিনেস বা সুখ, সেটি কিন্তু আমরা বিচার করব দশম ভাব থেকে। এবং শেষ যেটি ভাবটি আমরা বিচার করব সেটি হলো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবটি বিচারের যে কারণ সেটি হলো দ্বাদশ ভাব থেকে দুটি বিষয় আমরা বিচার করব। প্রথমত হলো দ্বাদশ ভাব থেকে আমরা শয্যা সুখ বিচার করব। অর্থাৎ বিবাহিত জীবনের পরে যৌন সুখ যে সেটি জাতক বা জাতিকা কতটা লাভ করবে এবং তাদের মধ্যবর্তী যে ভালোবাসার সম্পর্ক সেটিকে আরও বেশি দৃঢ়তা প্রদান করবে, সেটি আমরা বিচার করব দ্বাদশ ভাব থেকে। এটি হলো প্রথম ব্যাপার। এবং দ্বাদশ ভাব থেকে দ্বিতীয় যেটি বিচার করব সেটি হলো আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহ পরবর্তী জীবনে জাতক বা জাতিকার কোনো দ্বিতীয় প্রেম বা বাইরের কোনো সম্পর্ক উপস্থিত হচ্ছে কি না। সপ্তমের ষষ্ঠ অর্থাৎ সপ্তম ভাব থেকে যদি আমরা গুনতে শুরু করি, তার সাপেক্ষে ষষ্ঠ ভাবটি হলো দ্বাদশ ভাব। অর্থাৎ সপ্তম ভাব বা দম্পতির শত্রু, সপ্তম ভাবের যত রকম ডিস্টারবেন্স আসতে পারে তার কারণ, সেই হিসেবে আমরা দ্বাদশ ভাবকে বিচার করব। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যতক্ষণ সপ্তমে ভাবে অর্থাৎ স্ত্রী বা স্বামী অর্থাৎ দম্পতি জীবিত আছেন, ততক্ষণ কিন্তু দ্বিতীয় বিবাহ পরবর্তী প্রেম, বিবাহ সংক্রান্ত মামলা সমস্ত বিচার আমরা করব দ্বাদশ ভাব থেকে। কিন্তু যেইমাত্র স্বামী বা স্ত্রী অর্থাৎ দম্পতি মারা যাবেন অর্থাৎ তিনি বেঁচে থাকবেন না, সেই মুহূর্ত থেকে কিন্তু দ্বিতীয় বিবাহ বা বিবাহ পরবর্তী প্রেম এগুলো সবই আমরা বিচার করব সপ্তমের অষ্টম অর্থাৎ তার জাতকের দ্বিতীয় ভাব থেকে। এছাড়াও দ্বিতীয় ভাব থেকে আমরা আত্মীয় বা কুটুম্ব গণনা করে থাকি, তাদের সঙ্গে দম্পতির রিলেশন, এই সমস্ত বিষয়গুলিও আমরা বিচার করব দ্বিতীয় ভাব থেকে। এবার আমাদের যেটি জানতে হবে সেটি হলো, অনেক ক্ষেত্রেই জাতক বা জাতিকা যারা আমাদের কাছে আসেন তারা প্রশ্ন করেন যে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের সম্পর্ক কীরকম হবে। তার জন্য আমরা দেখব প্রথমত জাতকের সপ্তম ভাবটি কী অবস্থায় আছে। ধরুন এই ক্ষেত্রে মেষ লগ্ন এবং সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে। সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে
এবং শুক্র নবমে অবস্থান করছে। সপ্তমপতির নবমে এবং নবমপতির সপ্তমে অবস্থান করায় এবং তাদের মধ্যে পারস্পরিক ক্ষেত্র বিনিময় হয়, এক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি এবং সপ্তম ভাবটি যথেষ্ট স্ট্রং হয়েছে। ফলে এর বিবাহিত জীবন কিন্তু মোটামুটিভাবে আমরা শুভ হিসেবে ধরতে পারি। এইবার আমাদের দেখতে হবে লগ্নপতির সাথে শুক্রর অর্থাৎ সপ্তমপতির কি সম্পর্ক। যদি লগ্নপতি মঙ্গল এইখানে অবস্থান করে, লগ্নপতি মঙ্গলের সঙ্গে যদি সপ্তমপতি শুক্রের ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়, সেক্ষেত্রে কিন্তু জাতকের সঙ্গে তার স্ত্রীর অর্থাৎ দম্পতির সম্পর্ক বিশেষ ভালো হবে না। আবার যদি এই মঙ্গল এই ভাবটিতে চলে আসে, অর্থাৎ শুক্র সপ্তমপতি এবং লগ্নপতি মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় নয়, পঞ্চম নবম সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ মঙ্গলের পঞ্চমে অবস্থান করেছে শুক্র এবং শুক্রের নবমে অবস্থান করেছে মঙ্গল। এই অবস্থায় কিন্তু জাতক বা জাতিকার দম্পতির সাথে সম্পর্ক ভালো থাকবে। আবার অনেক সময় প্রশ্ন আসে যে আমার সঙ্গে আমার শাশুড়ির রিলেশন কেমন থাকবে। সাধারণভাবে জাতিকারাই এই প্রশ্নটি করেন, কারণ তারাই স্বামীর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে ঘর করে থাকেন। এবার এই ধরনের প্রশ্ন আসলে পরে তখন আমরা দেখব সপ্তমের চতুর্থ অর্থাৎ দম্পতির মা, যদি সপ্তম ভাব এটা হয়, তার চতুর্থ অর্থাৎ দশম ভাবাধিপতি কী অবস্থায় রয়েছে। ধরুন দশম ভাবাধিপতি এই লগ্নের ক্ষেত্রে এই যতটুকু আমরা করেছি শনি সক্ষেত্রী, এবং তার সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে ষষ্ঠ অষ্টম। এই ক্ষেত্রে পারস্পরিক ডমিনেশন অর্থাৎ একজন আরেকজনের উপর প্রভুত্ব বা প্রভাব বিস্তার করার একটা চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। এই ক্ষেত্রে লগ্নপতি মঙ্গল সে মিত্র ক্ষেত্রস্থ, সমধর্মী ক্ষেত্রস্থ, অর্থাৎ মঙ্গল অগ্নি রাশিস্থ। জাতিকার লগ্নে বৃহস্পতির দৃষ্টি, ফলে জাতিকার লগ্নটি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং জাতিকা ধরে নিচ্ছি জাতিকা এক্ষেত্রে যথেষ্ট আত্মশক্তি সম্পন্না। একইভাবে শনি দশমে সক্ষেত্রে অবস্থান করায় শনিও কিন্তু শক্তিশালী। শনি এক্ষেত্রে জাতিকা বা জাতকের শাশুড়িকে ইন্ডিকেট করছে। এক্ষেত্রে জাতকের লগ্ন অর্থাৎ জাতকও যেমন শক্তিশালী মানসিকতা সম্পন্ন, একইভাবে তার শাশুড়িও অর্থাৎ তার দম্পতির মাও কিন্তু সমান শক্তি সম্পন্ন হবেন। এক্ষেত্রে তাদের মধ্যে এবং দুজনের মধ্যে যেহেতু ষষ্ঠ অষ্টম সম্পর্ক অর্থাৎ মঙ্গলের ষষ্ঠে শনি এবং শনির ষষ্ঠে মঙ্গল অবস্থান করেছে, এদের কিন্তু সম্পর্ক বিশেষ ভালো থাকবে না। আজকের ক্লাসে আমরা এই অবধিই পড়াশুনো করব। পরবর্তী ক্লাসে আমরা বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা, বৃহস্পতি শনির ভূমিকা এবং রাহু কেতুর ভূমিকা আলোচনা করব এবং একই সাথে ভৌমদোষ সৃষ্টি, ভৌমদোষের প্রতিকার এবং বিবাহিত জীবনে অশান্তির কারণ নিয়ে আলোচনা করব। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফোন নাম্বারটিতে, অথবা আমাকে মেল করতে পারেন বা আমার ওয়েবসাইটেও যুক্ত হতে পারেন। যদি কোনো দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী হন, তিনি অনলাইনে বা অফলাইনে জ্যোতিষশাস্ত্র শিখবার জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আমাকে কেউ পার্সোনালি ভিজিট করতে চান, সেক্ষেত্রে দমদম এবং দমদম ক্যান্টনমেন্টে আমার চেম্বার, সেখানে আপনারা ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন। ফিরে আসবো পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশা করি প্রতারিত হবেন না।